আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, এটা আমার বা আমাদের সকলের প্রত্যাশা। আমি সুভাষচন্দ্র দাস, সহকারী শিক্ষক, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের বিভিন্ন রাশি সম্পর্কিত অবগত হয়েছি। আজকে আমরা এই রাশিগুলোর কি করে গাণিতিকভাবে সম্পর্ক স্থাপন করা যায় বা তার পরিবর্তনগুলো কিভাবে সম্পাদিত হয় এই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন এর গাণিতিক প্রয়োগগুলো আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পদার্থবিজ্ঞান, পদার্থ নবম দশম শ্রেণী, নবম দশম শ্রেণী, নবম দশম শ্রেণী তরঙ্গ সংশ্লিষ্ট রাশির সম্পর্ক, তরঙ্গ সংশ্লিষ্ট রাশির সম্পর্ক। আমরা সরল ছন্দিত স্পন্দন এই সম্পর্কে আলোচনা করেছিলাম। সরল ছন্দিত স্পন্দনের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো তরঙ্গের বৈশিষ্ট্যের সাথেও মিলে যায়। তাই আজকে আমরা গতদিনের আলোচনায়, আমি গতদিনের আলোচনার একটু সামান্য আলোকপাত করব। আমরা প্রথমে একটি চিত্র এঁকে নিচ্ছি। এই চিত্র দ্বারা আমরা একটি তরঙ্গকে নির্দেশ করলাম। লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ। দেখা যায় যে এই উপরে বা নিচে তার বিস্তার ঘটেছে এবং তরঙ্গের বেগটা সমকোণে চলমান আছে। তাইলে এই জায়গার থেকে তরঙ্গটি যখন, এটাকে যদি আমরা এ বিন্দু চিহ্নিত করি, এই বিন্দু বি বিন্দু, এই বিন্দুটিকে সি বিন্দু, এটি ডি বিন্দু, এই বিন্দুকে ই বিন্দু, এই বিন্দুটিকে এফ বিন্দু, এটা হচ্ছে জি বিন্দু, এটা এইচ বিন্দু, এটা আই বিন্দু চিহ্নিত করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে এখানে যুক্ত হতে পারো। লাইভে যুক্ত হয়ে তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো কমেন্টে জানিয়ে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের সমস্যাগুলো আমাদের কমেন্টে জানিয়ে দিবে। আমরা বোর্ডে একটি চিত্র এঁকেছি যেখানে তরঙ্গের অভিমুখ চিহ্নিত করা হলো। এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে
তারপরে সি ডি ই এফ জি এইচ আই পর্যন্ত। এখন এই এ বিন্দু এবং ই বিন্দু, এই দুটি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টে তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো বা জানতে চাওয়া বিষয়গুলো জানিয়ে দিবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এ পর্যন্ত বেশ কয়েকজন যুক্ত হয়েছ। শব্দ শুনতে কোনো প্রবলেম হলে বা বোর্ডের লেখা দেখা না গেলে তোমরা সেটিও বলবে। আমরা একটু দেখে নিচ্ছি কারা কারা এখানে যুক্ত হয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নিচ্ছি কারা কারা এখানে যুক্ত হয়েছ। আমি একটু অপেক্ষা করছি, এর মধ্যে হয়তো অনেকে যুক্ত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কথা বলছিলাম যে আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এ বিন্দু এবং এই যে বলছি ই বিন্দু, এ এবং ই বিন্দু, এই দুটি বিন্দুর দশা সেম, কিন্তু এ বিন্দু এবং সি বিন্দুর দশা সেম নয়। বিন্দুর দশা একই, কিন্তু এ বিন্দু এবং সি বিন্দুর দশা ভিন্ন। প্রশ্ন হচ্ছে যে এ বিন্দু, অর্থাৎ এটি হচ্ছে নিচ থেকে উপরের দিকে এই এ বিন্দুটি, আর এই সি বিন্দুটি হচ্ছে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। অনুরূপভাবে এই ই বিন্দুটি হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তাইলে এই এ বিন্দু, ই বিন্দু এবং আই বিন্দু, এই তিনটি বিন্দুর দশা এ, ই, আই, এই তিনটি বিন্দুর দশা সেম। অপরদিকে এই বি বিন্দু নিচের দিকে নামছে, বি বিন্দু, তাহলে এই বি বিন্দু এবং এই যে এফ বিন্দু, এই দুটি বিন্দুর দশা সেম। এখানে এ বিন্দু, সি বিন্দু, এ বিন্দু এবং সি বিন্দু এই দুটির ভিন্ন, কারণ এই এ বিন্দু হচ্ছে উপরের দিকে চলমান, সি বিন্দু হচ্ছে নিচের দিকে চলমান। এর থেকে ই পর্যন্ত, এর থেকে ই পর্যন্ত এই, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এর আগে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় সেটা বলেছিলাম। তাইলে এর থেকে ই পর্যন্ত এই যে দূরত্বটুকু, এর থেকে ই, এটি হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য। অথবা আমরা এই বি বিন্দু থেকে এফ বিন্দু পর্যন্ত, এটাও একটি তরঙ্গ দৈর্ঘ্য। কিংবা এই সি বিন্দু থেকে জি বিন্দু পর্যন্ত, এটিও একটি তরঙ্গ দৈর্ঘ্য। কারণ তোমরা জানো যে একই দশার মধ্যবর্তী যে দূরত্ব, এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একই দশা, তার মানে এ বিন্দু, ই বিন্দু একই দশায়, তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অপরদিকে বি এবং এফ, এই দুটি হচ্ছে একই দশায়, তাহলে এই দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ডি এবং এইচ, এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে
তরঙ্গ দৈর্ঘ্য। একটি নির্দিষ্ট একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে যে সময় লাগে এটা হচ্ছে পর্যায়কাল, যাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো অলরেডি আগে বলা হয়েছে। এখন আজকে আমরা এই চিত্র এর সাথে আরও কিছু রাশির সম্পর্ক, যেমন আমরা যদি এইখানটায় আমরা যদি এখানে লিখি এইদিকে বিস্তার, এইদিকে হচ্ছে দূরত্ব আমরা প্রকাশ করলাম মিটারে, আর এইদিকে বিস্তার এটাও মিটারে। তাহলে আমরা এখানে দিলাম উপরের দিকে 0.1, নিচের দিকে -0.1, আর এখানে এই সি বিন্দু বরাবর 1, এখানে দিলাম 2, এখানে 3, এখানে 4। যদি আমরা এইভাবে একটি লেখচিত্র আঁকি তাইলে দেখা যাচ্ছে যে এই যে তরঙ্গটি এ থেকে সি পর্যন্ত, আমরা যদি মিটার বলি 1 মিটার দূরত্ব অতিক্রম করলো, সি থেকে ই পর্যন্ত আরো 1 মিটার। তাইলে এ থেকে ই পর্যন্ত যদি একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য হবে 2 মিটার। অর্থাৎ এই লেখচিত্র থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান প্রকাশ করতে পারি বা বের করতে পারি। আর কি বিস্তার বের করতে পারি। যদি আমরা বিস্তার বলি, এইটাকে যদি আমি একটু উপরে উঠিয়ে দিই, এইভাবে করি, তাহলে বিস্তার যদি 0.1 পর্যন্ত হয়, 0.1 বিস্তার কত হবে 0.1, ঠিক নিচের দিকেও 0.1 বিস্তার। তাহলে আমরা এখান থেকে দুটি রাশি পাচ্ছি, একটি হচ্ছে বিস্তার এবং আরেকটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে আমরা যেহেতু এখানে কোনো সময় নাই, তাই পর্যায়কাল বা তরঙ্গের বেগ বা কম্পাঙ্ক প্রকাশ করতে পারছি না। কিন্তু যদি আমরা আরও একটি লেখচিত্র আঁকি, একই ধরনের লেখচিত্র, এটাকে এখানে আমরা 1, এখানে 2, এখানে 3, এখানে 4, শুধু এই দূরত্বের জায়গায় এইদিকে দূরত্বের জায়গায় আমরা বললাম সময় সেকেন্ড এককে, আর এইদিকে ঠিকই রইল বিস্তার যা কিনা মিটারে প্রকাশিত হবে। তাইলে যদি আমি সময় প্রকাশ করি তাহলে এইটুকু পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে একটা সময় লাগলো কত সেকেন্ড? 2 সেকেন্ড সময় লাগলো। তাইলে আমার পর্যায় কালটা হবে টি সমান 2 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি পর্যায়কালের মান বের করতে পারবো, কিন্তু এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে না। এখন যদি আমরা এই দুটি লেখচিত্রকে একত্রিত করি তাইলে কোন কোন মান বের করতে পারি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমি যদি একটু লিখি, লেখচিত্র আমি বললাম এটাকে ক আর নিচেটাকে বললাম খ। তাইলে ক থেকে আমরা পাই ক হতে পাই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামদার মান কত? ল্যামদার মান হচ্ছে এই যেখানে 2 মিটার, ল্যামদার মান হচ্ছে 2 মিটার। আর খ হতে পাই কি পাই? সময়, পর্যায়কাল টি সমান 2 সেকেন্ড। এখন যদি বলা হয় যে বেগের মান বের করো, বেগের মান আমি এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, বেগের মান বের করতে হবে। তাইলে আমাদেরকে যেতে হবে ভি সমান এফ ল্যামদা এই সূত্রের মধ্যে। এর আগে আমরা ভি সমান এফ ল্যামদা নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ শব্দের বেগ হচ্ছে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলের সমান, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা যদি এই দুই লেখচিত্রের মান থেকে আমরা বেগের মান বের করতে চাই তাহলে আমাকে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুটি রাশির প্রয়োজন পড়বে। তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আবার একটু দেখে নিচ্ছি।
আচ্ছা, আহ, এখানে আমাকে ল্যামদার মান দেওয়া আছে 2 মিটার, তাহলে এফ প্রয়োজন হবে। তাহলে এফ সমান 1/t, তাহলে টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড, তাহলে 1/2 সেকেন্ড, তাহলে কত হবে 0.5 পার সেকেন্ড, অথবা তোমরা জানো কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, তাহলে 5 হার্জ এইচ জেড। এইবার তাহলে আমি এফ এর মান পেয়ে গেলাম কত 0.5, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত 2 মিটার ইন্টু 2, তাহলে গুণ করলে কত আসে আমাদের কত আসলো 0.5 ইন্টু 2, তার মানে কি 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা দুটি লেখচিত্রকে একত্রিত করে ভি সমান এফ ল্যামদা এই সূত্র প্রয়োগ করে বেগের মান বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বেগের মান যদি দেওয়া থাকে তাইলে আমরা এই সূত্র প্রয়োগ করে যে কোনোটি হয় এফ এর মান কিংবা ল্যামদার মান বের করতে পারবো। অর্থাৎ এই তিনটি রাশির মধ্যে যে কোনো দুটি রাশির মান দেয়া থাকলে আমরা তৃতীয়টির মান বের করতে পারবো। আমরা এখন যাচ্ছি এই সূত্রটির সরাসরি গাণিতিক সমস্যা সমাধানের একটি সম্পর্কের মধ্যে। বলা হচ্ছে যে এইভাবে যদি হয় একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, বাতাসে শব্দের বেগ 334 মিটার পার সেকেন্ড হলে এর কম্পাঙ্ক ও পর্যায়কাল বের করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে বের করতে হবে কম্পাঙ্ক এবং পর্যায়কাল। তাইলে আমরা প্রথমেই আমরা বলছি যে আমরা লিখব ভেবে আমরা জানি ভি সমান এফ ল্যামদা। প্রথমে আমাকে কি বের করতে হবে কম্পাঙ্ক, তাহলে এফ সমান কি হবে, তাহলে এফ সমান ভি বাই ল্যামদা। এখানে কি কি মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামদা সমান দেওয়া আছে 40 সেন্টিমিটার। আমরা এটাকে মিটারে প্রকাশ করব। তোমরা জানো যে কোনো সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে এটা মিটারে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 0.4 মিটার, 0.4 মিটার। এইবার আমার প্রয়োজন কি শব্দের বেগ, তাহলে শব্দের বেগ ভি সমান কি দেওয়া আছে 334 মিটার পার সেকেন্ড। 334 লেখাতে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা তো আমাদের পাঠ্য বইয়ে 330 লেখা দেখেছি। হ্যাঁ, শব্দের বেগ 330, এটি হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায়। আমরা একটু পরেই আমরা এটা নিয়ে আলোচনা করব। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগের পরিবর্তন ঘটে বাতাসে।
বাতাসে শব্দের বেগের পরিবর্তন ঘটে। তাই আমরা বলে দিলাম অলরেডি 334, আমরা এটা দিয়ে আমাদের সমস্যাটা সমাধান করব। তাইলে এখন আমাদেরকে মান বসিয়ে দিলে হয়ে যাবে। পরে আমরা লিখব যে কম্পাঙ্ক সমান হোয়াট। তাহলে 334 নিচে 0.4। এখানে একক দেওয়ার প্রয়োজন নাই, আমরা সরাসরি উত্তরে যে এককগুলো বসিয়ে দিব। তাইলে 334 ভাগ 0.4, 835, 835 ফ্রিকোয়েন্সি। এটার একক হচ্ছে কম্পাঙ্ক হার্জ, HZ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা কম্পাঙ্কের মান অলরেডি পেয়ে গেলাম। এখন পর্যায়কাল। তাহলে এখন আমরা জানি সূত্র, এখানে T সমান 1/f। তাহলে T সমান 1/f, এই f এর মান দেওয়া আছে 835। এখানে লিখলেও লেখা যাবে হার্জ, এখানে একক না লিখলেও চলবে। তাহলে আমরা ভাগ করব, 1 ভাগ 835 কত আসছে? 0.00197। যেহেতু পর্যায়কাল, তার একক হচ্ছে সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে একক লিখব কি না? লিখার প্রয়োজন নাই, লিখলেও লিখতে পারো। আমরা যেহেতু এখানে লিখি নাই, তাই এখানে লিখব না, আমরা ফাইনালি এই জায়গায় লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তো অনেকগুলো ঘর দেওয়া আছে, এখন কটি ঘর নিব? আমরা ইচ্ছা করলে 4-5টি ঘর নিতে পারি, এটাকে সায়েন্টিফিক মোডেও নেওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা পাইলাম আমাদের কম্পাঙ্কের মান এবং পর্যায়কালের মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একই নিয়মে আরো একটি অঙ্ক করে নেবে। আমি একটু বলে দিচ্ছি যে কোন অঙ্কটি করবে। আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি সূত্রটি, আমাদের প্রশ্নটি, যার আঙ্গিকে তোমরা সমাধান করবে। বাতাসে শব্দ তরঙ্গের বেগ 340 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে কম্পাঙ্ক ও পর্যায়কাল বের করো। তোমরা এটা খাতায় উঠিয়ে নিবে এবং এই সমস্যাটার সমাধান করে নিবে। তাইলে সে সাথে তোমরা আমাদের কাছে আমার স্কুলের পেজে পাঠিয়ে দিতে পারো, কিংবা আমাদের স্যারদের সাথে মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলছিলাম যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরঙ্গের বেগের পরিবর্তন ঘটে। তাইলে এই বিষয়টি আমরা একটু আলোচনা করে নিচ্ছি। মাধ্যমের পরিবর্তনের সাথে সাথে কি হয়? শব্দের বেগের পরিবর্তন হয়। অর্থাৎ বায়ু মাধ্যম, তরল মাধ্যম বা কঠিন মাধ্যম, এই তিনটি মাধ্যম, বায়ু মানে গ্যাসীয় মাধ্যম, এই তিনটি মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। অপরদিকে তাপমাত্রা পরিবর্তিত হলে শব্দের বেগ পরিবর্তিত হয়। তাপমাত্রা পরিবর্তিত হলে শব্দের বেগ কিভাবে পরিবর্তিত হয়? এটা হচ্ছে ভি সমানুপাতিক রুট টি। এখানে টিটা হচ্ছে টেম্পারেচার কেলভিন তাপমাত্রায়, এই টিটা হচ্ছে তাপমাত্রা কেলভিন তাপমাত্রায়। তাইলে এটিকে যদি আমরা সূত্রাকারে লিখি, আমাদের পাঠ্য বই লেখা আছে V1/T1 সমান V2/T2।
T2 আর আমি এটিকে লিখি V2 বাই এখানে হচ্ছে V2 এখানে হচ্ছে T1 আমি এটাকে V1 বাই V2 V2 বাই V1 T2 বাই T1 অর্থাৎ এই সূত্রটি প্রয়োগ করে সহজেই সমাধানগুলো করে নেওয়া যায়। সহজে আমরা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করে নিতে পারি। যেমন যদি বলা হয় যেমন কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের বেগ 334 মিটার পার সেকেন্ড হলে এটাকে 340 দিয়ে দিলাম 340 মিটার পার সেকেন্ড হলে গ্রীষ্মকালে তাপমাত্রা 30 ডিগ্রি হলে শব্দের বেগ কত হবে। তাইলে আমরা এই সূত্র বসিয়ে সমাধানটি করে নিচ্ছি অর্থাৎ V2 বাই V1 সমান T2 বাই T1। তাইলে আমরা লিখলাম এখানে V2 বাই V1 T2 বাই T1। এখন আমার V2 এর মান বের করতে হবে যেহেতু শব্দের বেগ, তাহলে V1টা এখানে T2 বাই T1 ইন্টু V1। এখন কথা হচ্ছে এখানে T2 এর মান কত বা T1 এর মান কত। তাইলে আমার T1 প্রথম হচ্ছে তার মান কত, এই যে দেওয়া আছে কত 15 ডিগ্রি, তার মানে 0 প্লাস 15 ডিগ্রি, তার মানে আমার 273 কেলভিনে যেহেতু রূপান্তর, তাহলে 273 প্লাস 15 তাহলে কত হচ্ছে 288 এত কেলভিন। এরপরে T2 হচ্ছে 30, তাহলে 273 প্লাস 30 তাহলে কত হলো 303 কেলভিন। এখন হচ্ছে আমাকে V1 বলা আছে কত 340 মিটার পার সেকেন্ড, তাহলে V2 এর মান কত হবে, V2 এর মান কত হবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে আমাদের এখানে সূত্রটি হচ্ছে বর্গমূল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে যেটি লিখছিলাম আমি V1 বাই V2 সমান T1 বাই T2, এটি বর্গমূল হবে, এখানে বর্গমূল চিহ্ন আসবে। আচ্ছা, তাইলে আমরা এটা বসিয়ে নিচ্ছি বর্গমূল T2 এর মান কত 303, T1 এর মান 288 আর V1 এর মান 340। এইবার আমরা ক্যালকুলেটরে বর্গমূল চিহ্ন বসিয়ে 303 ভাগ 288, তারপরে এই রেজাল্টটুকু বের করে তাকে 340 দিয়ে গুণ করব, তাহলে কত আসলো 348.74 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্যালকুলেশনটা তোমরা একবারেও করতে পারো, দুইবারে করতে পারো। আমি যেভাবে করলাম, প্রথমে দিলাম আমি এই বর্গমূল চিহ্ন, তারপরে ব্র্যাকেট দিয়ে 303 ভাগ 288, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, পরে গুণ চিহ্ন দিয়ে এটি বসিয়ে দিলাম, এটি হলো। ঠিক আছে, তাইলে তোমরা এই সূত্র প্রয়োগের জন্য একটি সমস্যা আমি এখানে লিখে দিচ্ছি। আমরা শুধু এই জায়গায়, অর্থাৎ আমরা বললাম যে টেম্পারেচার যদি
এই 15-এর জায়গায় যদি 20 হয়, এখানে বললাম যে যদি 20 হয়, 20°C তাপমাত্রা, এটা তোমরা নিজেরা করে নেবে। তাপমাত্রায় শব্দের বেগ 342 মিটার/সেকেন্ড হলে 40 ডিগ্রি তাপমাত্রায় বেগ কত হবে। তাইলে এইমাত্র আমরা যে সমস্যাটা সমাধান করলাম, এই আঙ্গিকে তোমরা এই সমাধানটা করে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে অনলাইনে বিভিন্ন ক্লাসে আমরা বিভিন্ন তোমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছি। তোমরা এই ক্লাসগুলো উপভোগ করবে এবং পাঠ্য বইগুলো অবশ্যই নিয়মিত পড়াশোনা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।